আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, সামরিক আইনের ঘোষণা তুলে নিতে বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। জানিয়ে দেব, বন্দি বিনিময় প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে ইউক্রেন, অভিযোগ রাশিয়ার। এরপরে রয়েছে ইরানের বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব, চিন্ময় ইস্যুতে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর। সামরিক আইনের ঘোষণা তুলে নিতে বাধ্য হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। পার্লামেন্টের সদস্যদের বিরোধিতা, সামরিক বাহিনীর অসহযোগিতা এবং ব্যাপক বিক্ষোভের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল সামরিক আইন জারির আদেশ তুলে নিতে বাধ্য হয়েছেন। এই বিষয়ে পার্লামেন্টে ভোটের পর তিনি বলেছেন, সামরিক আইনের অবসান ঘটাতে পার্লামেন্টের অবস্থানে তিনি মেনে নেবেন। মন্ত্রিসভার বৈঠকের পর এই আইন প্রত্যাহার করা হবে। টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল বলেছেন, পার্লামেন্টের দাবির পরিপ্রেক্ষিতে আমি সামরিক আইন প্রত্যাহারের কথা সামরিক বাহিনীকে জানিয়েছি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আরও বলেছেন, পার্লামেন্টের প্রস্তাব গ্রহণ এবং সামরিক আইন প্রত্যাহার করে এগিয়ে যাওয়ার জন্য মন্ত্রিসভা বৈঠক করছে। বৈঠকের পর সামরিক আইন তুলে নেওয়া হবে। দেশটির সংবাদ মাধ্যমের বরাতে বিবিসি বলছে, দক্ষিণ কোরিয়ার মন্ত্রিসভা সামরিক আইন প্রত্যাহারের প্রস্তাবে সায় দিয়েছে। অবিলম্বে আগের আদেশ বাতিল হয়ে যাবে। এর আগে মঙ্গলবার দক্ষিণ কোরিয়া জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। তিনি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, কমিউনিস্ট পার্টির বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউন সুক ইয়োল আরও বলেছেন, উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি নির্মূল করতে আমি সামরিক আইন জারি করছি। এই আইন বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় সেনাপ্রধান জেনারেল পার্ক আন-সুকে। দেশটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়, তবে আকস্মিকভাবে সামরিক আইন জারির আদেশ মেনে নিতে পারেনি দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতারা। দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারির পর দেশটির পার্লামেন্ট ঘিরে উত্তেজনা দেখা দেয়। প্রেসিডেন্টের সিদ্ধান্তের প্রতিবাদে পার্লামেন্টের বাহিরে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। প্রেসিডেন্টকে গ্রেফতারের দাবিতে তাদের স্লোগান দিতে শোনা যায়। এক পর্যায়ে কিছু সময়ের জন্য পার্লামেন্টের ভবনে প্রবেশ করেন সেনা সদস্যরা। ভবনের ওপারে হেলিকপ্টারে নামতেও দেখা যায়। এই পরিস্থিতির মধ্যে রাতেই নিরাপত্তা বাহিনীকে এড়িয়ে পার্লামেন্টে প্রবেশ করতে সক্ষম হন 190 জন আইন প্রণেতা। তারা সামরিক আইন জারির বিরুদ্ধে ভোট দেন। দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী পার্লামেন্টের 300 সদস্যের মধ্যে বেশিরভাগ সদস্য চাইলেই সামরিক আইন তুলে নেওয়া যাবে। বন্দি বিনিময় প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে ইউক্রেন, দাবি রাশিয়ার। রাশিয়া ইউক্রেনের মধ্যকার বন্দি বিনিময় প্রক্রিয়াকে বারবার বাধাগ্রস্ত করছে বলে দাবি করছে রাশিয়া। ইউক্রেন নিজেদের 630 নাগরিককে এই প্রক্রিয়ার আওতায় গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে বলে উল্লেখ করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। বন্দি বিনিময় প্রক্রিয়ায় ইউক্রেনের অসহযোগিতার কথা জানিয়ে নিজেদের টেলিগ্রাম চ্যানেলে জাখারোভা লিখেছেন, বন্দি বিনিময় প্রক্রিয়াকে যতভাবে সম্ভব বাধাগ্রস্ত করেছে ইউক্রেন। বিভিন্ন আন্তর্জাতিক সংকটের সময় এই প্রক্রিয়া সফল হলেও তারা এটা থেকে সরে যাওয়ার সম্ভাব্য সবকিছুই করছে। এই বিষয়ে দীর্ঘসূত্রিতা তৈরি করে এটাকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহৃত চেষ্টা করছে তারা। ইউক্রেনের এমন আচরণের ফলে দেশটি আদৌ নিজের সামরিক নাগরিকদের ফেরত চায় কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন এই রাশিয়ার কূটনৈতিক। সমস্যা হচ্ছে, তারা ইউক্রেন নিজেদের নাগরিকদের ফেরত নিতে চায় না। জেলেনস্কির আর 630 জন ইউক্রেনীয় বন্দীকে দরকার নেই, সেই বিষয়ে তাদের হাল ছেড়ে দিয়েছেন। বন্দি বিনিময় প্রক্রিয়া নিয়ে রাশিয়ার অসহযোগিতা করছে বলে ইউক্রেনের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, তা খণ্ডন করে জাখারোভা বলেছেন, রাশিয়া বন্দি বিনিময় করতে চায় না বা ইউক্রেনীয় নাগরিকদের ফেরত দিতে চায় না, এটা মিথ্যাচার। এর পক্ষে প্রমাণ রয়েছে। প্রসঙ্গত 2022 সালের ফেব্রুয়ারি থেকে একে অপরের সঙ্গে যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেন। যুদ্ধের এক পর্যায়ে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় শুরু হলেও অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়টি এখন দুই মেরুতে, রাশিয়া ও ইউক্রেন। এদিকে ইরানের বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির 35টি প্রতিষ্ঠান ও জাহাজকে টার্গেট করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি এসব প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক জাহাজ বাজারে ইরানি পেট্রোলিয়াম পরিবহনের জন্য ব্যবহৃত ছায়াবহরের অংশ। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, 1 অক্টোবর ইসরায়েলের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও পরমাণু কেন্দ্র কর্মসূচি সম্প্রসারণের জবাবে 2 মাস আগেই যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, এই নিষেধাজ্ঞা তার অনুরূপ। মার্কিন অর্থ মন্ত্রণালয় সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা দপ্তরের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি ব্র্যাডলি স্মিথ বলেছেন, ইরান তার পেট্রোলিয়াম বাণিজ্য থেকে আসা রাজস্বকে তার পরমাণু কর্মসূচির উন্নয়নে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির বিস্তার ও আঞ্চলিক সন্ত্রাসী সহযোগীদের পৃষ্ঠপোষকতায় ব্যবহার করছে, যা অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের এই ছায়াবহরে জাহাজ ও পরিচালকদের কার্যক্রম ব্যাহত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যারা এই অবৈধ কার্যক্রমগুলো সহজতর করে, এবং ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য ইতিমধ্যে কঠোর মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপের ফলে যুক্তরাষ্ট্রে এই প্রতিষ্ঠানগুলোর সম্পদ জব্দ করা হবে এবং তাদের সঙ্গে আর্থিক লেনদেন করতে পারবে না মার্কিনিরা। অন্যদিকে ইরান সতর্ক করে বলছে, জ্বালানি যুদ্ধ শুরু হয় তাহলে বিশ্ব প্রতিদিন প্রায় 1,20,00,000 ব্যারেল তেল হারাবে, যা বৈশ্বিক মোট উৎপাদনের প্রায় 10%। এদিকে চিন্ময় ইস্যুতে যা বলছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে এবার উঠে এসেছে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিষয়টি। দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, যারা অপরাধে অভিযুক্ত তাদের উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা করতে হবে। নিয়মিত প্রেস ব্রিফিংয়ের সময় তিনি বলেন, ব্রিফিংয়ে এক ভারতীয় সাংবাদিক জানতে চেয়েছেন, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কথিত সহিংসতার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই উদ্বেগের সমাধানের কোনো পরিকল্পনা আছে কিনা। জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমরা প্রতিটি সরকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করি, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। আমরা স্পষ্ট করেছি, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার, যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত এবং যে কোনো ক্র্যাকডাউন, এমনকি শুধু ক্র্যাকডাউন নয়, যে কোনো সরকারের আইনের শাসনকে সম্মান করতে হবে এবং তারই অংশ হিসেবে জনগণের মৌলিক মানবাধিকারকে সম্মান করতে হবে এবং আমরা এই বিষয়ে জোর দেওয়া অব্যাহত রাখব। পরে ওই সাংবাদিক প্রশ্ন করেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশের ইসকনের নেতা। এছাড়াও ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রস্তাবিত পরিচালক তুলসী গ্যাবার্ডো ইসকনের সদস্য। চিন্ময় দাসকে বেআইনিভাবে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে এবং বাংলাদেশের কোনো আইনজীবী চিন্ময় দাসের পক্ষে দাঁড়াতে রাজি হয়নি, কারণ তার আইনজীবীকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে আপনারা কি ব্যবস্থা নেবেন? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমার কাছে এই মামলার কোনো বিস্তারিত তথ্য নেই, কিন্তু আবারও বলবো, আমরা জোর দিয়ে যাচ্ছি, যারা অপরাধে অভিযুক্ত তাদেরও উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা করতে হবে। উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ সহ একাধিক মামলায় 25শে নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইসকন নেতা সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশ ডিবি পুলিশ।